জয় হিন্দ, জয় ভারত। ডিয়ার ভিউয়ার্স, যদি আপনাকে বলা হয় যে ভারতের উত্তর পশ্চিমের 7টা রাজ্য সেভেন সিস্টারকে ভারত থেকে বিচ্ছিন্ন করে একটা নতুন খ্রিস্টান দেশ বানানোর ষড়যন্ত্র চলছে গত 100 বছর ধরে, আপনি বিশ্বাস করবেন? জানি আমার কথা শুনে চমকে উঠলেন, কিন্তু বলুন তো, ভারত বিভাগের সময় পুরো নর্থ ইস্টের রাজ্যগুলোর সঙ্গে ভারতের মূল ভূখণ্ডের যোগাযোগটা যাতে একটা সরু শিলিগুড়ি করিডোর বা চিকেন করিডোর দিয়ে জোড়া থাকে, এই ব্যবস্থাটা কেন করা হলো? ব্যাপারটা কাকতালীয়? যদি তাই হবে, তাহলে এই একই রকম ভাবে পূর্ব পাকিস্তান বা আজকের বাংলাদেশের সঙ্গে ভারতের সেভেন সিস্টার সংলগ্ন উপকূলবর্তী যে ভূখণ্ড চট্টগ্রাম, সেটাকে ফেনী করিডোরের মতো ওই একই রকমের একটা সরু করিডোর বা চিকেন লেগ দিয়ে জুড়ে রাখা হলো। এটাও কি কাকতালীয়? অথবা ভারতের উত্তর পূর্বের রাজ্যগুলোর সংলগ্ন উপকূলবর্তী 99% হিন্দু অধ্যুষিত একটা ভূখণ্ড চট্টগ্রামকে কেন শেষ মুহূর্তে পাকিস্তানকে দিয়ে দেওয়া হলো? যদি ষড়যন্ত্রের গল্প এখনো স্পষ্ট না হয়, তাহলে আরো বলি চলুন। সম্প্রতি 2023 সালের শেষের দিকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেন মারাত্মক সেই অভিযোগ করলেন, বললেন যে যুক্তরাষ্ট্র বাংলাদেশ, ভারত, মিয়ানমার থেকে জমি সংযুক্ত করে একটা নতুন খ্রিস্টান দেশ গঠন করতে চায়। আবার সেই একই সুরে সুর মিলিয়ে সম্প্রতি মিজোরামের সাবেক মুখ্যমন্ত্রী লালহিনথাল রামথাঙ্গা যুক্তরাষ্ট্রে গিয়ে একটা বক্তৃতায় দাবি তুলেছেন যে মিজোরাম, নাগাল্যান্ড, মণিপুরের কিছু অংশ, বাংলাদেশ এবং মিয়ানমারের কিছু অংশ নিয়ে জোগাম নামে একটা পৃথক খ্রিস্টান দেশ তৈরি করা উচিত। এবার এই দুটো বক্তব্যকে পাশাপাশি রাখুন এবং সেই সঙ্গে গত 1.5 বছর ধরে মণিপুরের সহিংস অবস্থার কথা জুড়ে নিন। ভাবতে চেষ্টা করুন, ছবির মতো সুন্দর একটা পার্বত্য রাজ্যে কাদের ইন্ধনে এত লম্বা সময় ধরে অশান্তি চলছে, এটা ভাবতে থাকুন। এবার এই ডটগুলোকে একটা একটা করে জুড়ুন, দেখবেন ভারতের উত্তর পূর্বের এই সেভেন সিস্টার রাজ্যগুলোকে আলাদা করে একটা নতুন খ্রিস্টান দেশ গঠনের ষড়যন্ত্রের গন্ধ আপনিও পাবেন। আর যদি এখনো না পান, তাহলে চলুন এই ভিডিওর পরতে পরতে লজিক, রেফারেন্স এবং ঐতিহাসিক প্রমাণের ভিত্তিতে ভারতের উত্তর পূর্বে ঘটে চলা দীর্ঘ ডিপ স্টেট ষড়যন্ত্রের পর্দা ফাঁস করি। তো চলুন একেবারে শুরু থেকে শুরু করা যাক। তার আগে এই ভিডিওটাকে অবশ্যই লাইক করে নিন, আর নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। ভিডিওটাকে যারা লাইক করলেন তাদের প্রত্যেককে ধন্যবাদ। দেখুন, ভারতের ঔপনিবেশিক সময়কালে ব্রিটিশরা যখন ভারতে আসে, তখন তাদের প্রাথমিক আগ্রহ ছিল ভারতের উর্বর ভূখণ্ড, ট্রেড এবং রিজার্ভ ওয়েলথের দিকে। কিন্তু কালক্রমে ভারতের উত্তর পূর্বের ভূখণ্ড, আজকের 7 রাজ্য অসম, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মেঘালয়, মিজোরাম, ত্রিপুরা, যাদেরকে একসাথে সেভেন সিস্টার বলা হয়, এই সেভেন সিস্টারের হিডেন ট্রেজারের দিকে তাদের নজর পড়ে। মূলত 3টি কারণে উত্তর পূর্ব ভারত ব্রিটিশদের দৃষ্টি আকর্ষণ করে। প্রথমত, 1835 সালের পর থেকে ব্রিটিশ কোম্পানিগুলো আসামে বাণিজ্যিকভাবে চা উৎপাদন শুরু করে এবং ওই চা ইউরোপীয় বাজারে বাণিজ্য করে বা রপ্তানি করে প্রচুর আর্থিক মুনাফা করতে শুরু করে। দ্বিতীয়ত, 1860-এর দশক থেকে ব্রহ্মপুত্র উপত্যকা এবং আসাম এবং উত্তর পূর্বের ভারতের যে বিস্তীর্ণ বনভূমির কাঠ, বিশেষ করে উচ্চমানের সেগুন কাঠ, সেটা বেচে কিন্তু ব্রিটিশরা মুনাফার মুখ দেখে। আর তৃতীয়ত, উত্তর পূর্ব ভারতের রিজার্ভ ক্রুড অয়েল বা খনিজ তেলের ভান্ডার, বিশেষ করে আসামের দিগ্বয় অঞ্চলের বিপুল তেল উত্তোলন করে ব্রিটিশ অয়েল কোম্পানিগুলো কিন্তু ফেপে ফুলে উঠছিল। অথবা এই বিপুল এই 3টি আর্থিক সম্ভাবনার আকর্ষণেই 1840 সাল থেকে ব্রিটিশরা উত্তর পূর্ব ভারতকে তাদের শাসনের আওতায় আনতে শুরু করলেন। ব্রিটিশরা এই শাসনের আওতায় আনতে গিয়ে মূলত 2টি সমস্যার সম্মুখীন হন প্রাথমিকভাবে। এক হচ্ছে এখানকার দুর্গম পাহাড়ি অঞ্চল এবং 2 হচ্ছে এখানকার দুর্ধর্ষ পাহাড়ি উপজাতি। আর এই দুটো সমস্যার সমাধান করতে গিয়ে ব্রিটিশরা উপলব্ধি করলেন যে স্থানীয় পার্বত্য উপজাতিদের প্রত্যক্ষ সহায়তা ছাড়া এই অঞ্চলে আর্থিক শোষণ তারা দীর্ঘ সময় ধরে চালাতে পারবে না। আর এজন্য তাদেরকে ব্রিটিশ সংস্কৃতির সঙ্গে যুক্ত করে নিতে হবে, অঙ্গীভূত করে নিতে হবে। আর ব্রিটিশ সংস্কৃতির সঙ্গে যুক্ত করার অর্থই হচ্ছে খ্রিস্টানাইজেশন। ঘটনাক্রমে এই সময়ে 1837 সাল নাগাদ আর্চিবাল্ড লাংলি নামক একজন ব্রিটিশ কর্মকর্তা ভারতের উত্তর পূর্ব অঞ্চলে খ্রিস্টান মিশনারিদের কাজের প্রয়োজনীয়তা নিয়ে ব্রিটিশ সরকারকে কিন্তু একটা বিস্তারিত রিপোর্ট প্রদান করেন। আর এই প্রতিবেদনটি প্রথমে ব্রিটিশ সরকার এবং পরে ব্রিটিশ রাজ পরিবার অ্যাপ্রুভ করলে লন্ডন মিশনারি সোসাইটি এবং পরবর্তীকালে আমেরিকান ব্যাপটিস্ট মিশনারি সোসাইটি উত্তর পূর্ব ভারতে, বিশেষ করে আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, ত্রিপুরা এবং অন্যান্য উপজাতীয় অঞ্চলে খ্রিস্টানাইজেশনের কার্যক্রম শুরু করে। স্থানীয় জনগণের উপর নিয়ন্ত্রণ পেতে খ্রিস্টান মিশনারিরা মূলত 2টি প্রধান কৌশল অবলম্বন করে। প্রথম কৌশল হলো উচ্চমানের শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন। 1870 সালে আমরা জানি যে মিজোরামে প্রথম মিশনারি বিদ্যালয় স্থাপিত হয়। তারপর থেকে একে একে গোটা নর্থ ইস্ট জুড়ে কিন্তু খ্রিস্টান মিশনারি স্কুল চালু হতে থাকে। আর এর মধ্যে দিয়েই কিন্তু
শুরু হয় উপজাতীয় শিশুদের মগজ ধোলাই। স্কুলগুলোতেই কিন্তু উপজাতি শিশুদেরকে শিশু অবস্থা থেকেই পশ্চিমাদের মতো উন্নত জীবনযাপনের মোটিভেশন দেওয়া শুরু করে খ্রিস্টান মিশনারিরা। আর দ্বিতীয় কৌশল হলো বিনামূল্যে আধুনিক স্বাস্থ্য পরিষেবা। মিশনারিরা গোটা উত্তর পূর্ব ভারতের জনজাতিদের মধ্যে উন্নত স্বাস্থ্যসেবা প্রদান করতে থাকে, আর এজন্যই কিন্তু তারা একের পর এক ফ্রি ট্রিটমেন্টের হসপিটালও বানাতে থাকে। আপনারা জানেন যে এমনিতেই ভারতের জনজাতিরা আর্থিকভাবে পিছিয়ে থাকে, ভারতের উত্তর পূর্বের জনজাতিরাও কিন্তু এর ব্যতিক্রম নয়। উত্তর পূর্ব ভারতের উপজাতিদের সম্পদকে দীর্ঘমেয়াদীভাবে শোষণ করার জন্য এই প্রক্রিয়ায় কিন্তু তাদের মধ্যে খ্রিস্টানাইজেশনের প্রক্রিয়াটাকে শুরু করা হয়। তবে প্রাথমিকভাবে ভারতের উত্তর পূর্বে কোনো খ্রিস্টান দেশ বানানোর কোনো ইচ্ছা কিন্তু ব্রিটিশদের ছিল না। কিন্তু 1917 সালে সোভিয়েত রাশিয়া প্রতিষ্ঠা হওয়ার পরে এবং 1920 থেকে 1930-এর মধ্যে গোটা ভারত জুড়ে ব্যাপক স্বাধীনতা আন্দোলন শুরু হওয়ার পরে ব্রিটিশরা কিন্তু দুটো মেজর প্রবলেমের সম্মুখীন হয়। প্রথম প্রবলেমটা হলো 1917 সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পরে গোটা বিশ্ব জুড়ে কমিউনিস্ট আইডিওলজির ব্যাপক প্রসার এবং প্রচার হচ্ছিল এবং পরবর্তীতে চীনেও কিন্তু কমিউনিস্ট আন্দোলন গড়ে ওঠে। ব্রিটিশরা ভয় পায় যে তারা ভারত ত্যাগের পরে যদি ভারত চীনের দ্বারা প্রভাবিত হয়ে কমিউনিস্ট আইডিওলজির কোনো দেশে পরিণত হয়, সেক্ষেত্রে ধনতান্ত্রিক দেশ হিসাবে আমেরিকা এবং ব্রিটেন পৃথিবী জুড়ে কিন্তু একঘরে হয়ে পড়বে, এই রকম সম্ভাবনা কিন্তু রয়েছে। আর দ্বিতীয় কারণটা হচ্ছে 1920 থেকে 1930-এর মধ্যে গোটা ভারত জুড়ে ব্যাপক স্বাধীনতা আন্দোলন শুরু হয়। উদাহরণস্বরূপ আপনারা জানেন যে 1920 থেকে 1922-এর মধ্যে মহাত্মা গান্ধীর নেতৃত্বে পরিচালিত অসহযোগ আন্দোলন, যেটা গোটা ভারত জুড়ে প্রথম গণ আন্দোলন ছিল। 1923 সালে CR দাস এবং মতিলাল নেহরুর নেতৃত্বে স্বরাজ্য আন্দোলন। 1928 সালে লালা লাজপত রায় এবং অন্যান্য নেতাদের সাইমন কমিশন বিরোধী আন্দোলন। আবার 1929 সালে লাহোর কংগ্রেসের অধিবেশনে পূর্ণ স্বরাজ বা পূর্ণ স্বাধীনতা অর্জনের ঘোষণা এবং সেই পূর্ণ স্বরাজের লক্ষ্যে 1930 থেকে 1934-এর মধ্যে আইন অমান্য আন্দোলন, যেটা একটা সর্বভারতীয় আন্দোলন। এবং সবচেয়ে বড় কথা, ভগৎ সিং, চন্দ্রশেখর আজাদ এবং রাজগুরুদের মতো বিপ্লবীদের নেতৃত্বে এই সময় কিন্তু বিপ্লবী সংগঠনগুলো ভারতে ভীষণ রকমের তৎপরতা চালাচ্ছিল। অতএব এক, কমিউনিস্ট আইডিওলজির ভয় এবং দুই, ভারতে ব্যাপক স্বাধীনতা আন্দোলনের ফলে ব্রিটিশরা বুঝতে পারে যে দীর্ঘ সময় তো তারা ভারতকে আর শাসন করতে পারবে না, নিকট ভবিষ্যতে তাদেরকে ভারত ছেড়ে চলে যেতেই হবে। আর এই উপলব্ধি হওয়ার পরেই কিন্তু ব্রিটিশদের মধ্যে ভয় তৈরি হয়। মূলত সেই ভয় থেকেই তারা ভারতে ধর্মীয় বিভাজনের পলিসি নেয়। সাদা চোখে আমরা ভারতবর্ষ জুড়ে হিন্দু মুসলমান ধর্মীয় বিভাজনটাকে লক্ষ্য করতে পারলেও ব্রিটিশরা কিন্তু ভারতকে হিন্দু, মুসলমান এবং খ্রিস্টান বিভাজনের দিকে ঠেলে দিয়েছিল। আই রিপিট, ব্রিটিশরা ভারতকে হিন্দু, মুসলমান এবং খ্রিস্টান বিভাজনের দিকেই ঠেলে দিয়েছিল। দেখুন, হিন্দু মুসলমানের ব্যাপারটা তো আমরা সবাই জানি যে জিন্নার নেতৃত্বে পরবর্তীকালে কিভাবে আলাদা দেশ পাকিস্তান গঠন করা গেছিল, সেটা অবশ্য অন্য ইস্যু। তবে ভারতের খ্রিস্টান বিভাজনের জন্য ল্যাবরেটরি হিসাবে ব্রিটিশরা উত্তর পূর্ব ভারতকেই কিন্তু বেছে নিয়েছিল। কারণ 1920-30 সাল নাগাদ ভারতের উত্তর পূর্বের রাজ্যগুলোতে খ্রিস্টান পপুলেশন কিন্তু চোখে পড়ার মতো ছিল। এই সময় মানে 1930 সাল নাগাদ ব্রিটিশ খ্রিস্টান চার্চ, ব্রিটিশ রাজ পরিবার এবং ব্রিটিশ সরকারের মধ্যে কিন্তু একটা গোপন বৈঠকও হয়েছিল। সেই বৈঠকে ভারতের উত্তর পূর্বে ব্যাপক খ্রিস্টানাইজেশনের পদক্ষেপ গ্রহণেরও কিন্তু সিদ্ধান্ত হয়েছিল এবং সেই সিদ্ধান্ত অনুযায়ী 1930 এবং 1940 এই 10 বছরের মধ্যে ভারতের উত্তর পূর্বে খ্রিস্টান মিশনারিরা তাদের ব্যাপকভাবে অ্যাক্টিভিটি শুরু করে। ব্রিটিশ খ্রিস্টান চার্চের একজন আধিকারিক রেগল্যান্ড কুপল্যান্ড 1940 এবং 1942 সালের মধ্যে ভারতের উত্তর পূর্বাঞ্চলে আসেন এবং তার প্রায় প্রতিটি সভায় বক্তব্যে কিন্তু তিনি একটা পৃথক খ্রিস্টান রাষ্ট্র গঠনের কথা বলতে থাকেন এবং বলতে থাকেন। রেগল্যান্ড কুপল্যান্ড, এই নামটা শুনে রাখুন, গুগল সার্চ করে নেবেন। এই রেগল্যান্ড কুপল্যান্ড যিনি মূলত একজন খ্রিস্টান মিশনারি ছিলেন এবং ব্রিটিশ ভারতীয় প্রশাসনের এক সময়কার কর্মকর্তাও ছিলেন। তিনি প্রথম প্রকাশ্যে ভারতের উত্তর পূর্বাঞ্চলে খ্রিস্টানদের জন্য একটা বিশেষ জাতিরাষ্ট্র গঠনের পক্ষে মত প্রকাশ করেছিলেন। এটার কিন্তু নথি রয়েছে। এরপরে আমরা সবাই জানি যে 1939 সাল নাগাদ দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় এবং 1945-এ গিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়। এখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমরা জানি যে পৃথিবী জুড়ে একের পর এক দেশ স্বাধীন হচ্ছিল এবং তৃতীয় বিশ্বের দেশ বা থার্ড ওয়ার্ল্ড বলে একটা নতুন কনসেপ্ট বা ধারণার জন্ম হচ্ছিল। এই সময় আমেরিকা এবং ব্রিটিশরা উপলব্ধি করে এই যে থার্ড ওয়ার্ল্ড বা তৃতীয় বিশ্বের দেশগুলো, এদের মধ্যে কিন্তু একটাও খ্রিস্টান রাষ্ট্র নেই। খ্রিস্টান রাষ্ট্র নেই মানে সাংস্কৃতিকভাবে তাদের স্বাভাবিক মিত্র হবে এরকম কোনো দেশ কিন্তু তৈরি হচ্ছে না। তখন ব্রিটিশ এবং আমেরিকানরা দক্ষিণ পূর্ব এশিয়ায় নতুন একটা খ্রিস্টান দেশ বানানোর জন্য ভারতের উত্তর পূর্বকেই কিন্তু বেছে নেয় এবং একটা সুদূর প্রসারী ষড়যন্ত্র বা লং টার্ম কনস্পিরেসি শুরু করে, যার নাম কিন্তু ডিপ স্টেট কনস্পিরেসি। এখন ব্রিটিশরা ভারতকে ধর্মীয় বিভাজনের ষড়যন্ত্রের ফল হিসাবে জিন্নার উত্থান তো ঘটিয়েছিল, কিন্তু ভারত ভাগ করে
খ্রিস্টান দেশ দাবি করার মতো কোনো খ্রিস্টান লিডার কিন্তু তখনও তারা তৈরি করে উঠতে পারেনি। আর তাই 1947-এ তারা হিন্দু মুসলমানের মধ্যে দেশভাগ করলো এবং খ্রিস্টান বিভাজনের জন্য ভবিষ্যৎ পরিকল্পনা বা ভবিষ্যৎ ষড়যন্ত্র করে রাখলো। এই গভীর ষড়যন্ত্র ব্রিটিশ এবং আমেরিকার গোয়েন্দা সংস্থার গোপন নথিতে তখন শিলিগুড়ি করিডর বা ফেনী করিডরের ষড়যন্ত্র নামে কিন্তু উল্লেখ করা হয়েছিল। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে ভবিষ্যৎ ষড়যন্ত্র বা শিলিগুড়ি করিডর বা ফেনী করিডর ষড়যন্ত্র বলতে সুজিত স্যার আপনি ঠিক কি বলতে চাইছেন? চলুন, এটাই কিন্তু আজকের আসল গল্প। 1947 সালের 3রা জুন ভারত ভাগের যে পরিকল্পনাকে ঘোষণা করা হয়, সেখানে গিয়ে এই ষড়যন্ত্র কিন্তু সফল করা হয়। মানে এমনভাবে এই দেশটাকে বিভাজন করা হয় যাতে গোটা উত্তর পূর্ব ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে সরু শিলিগুড়ি করিডর এবং পাকিস্তানের সঙ্গে সরু ফেনী করিডর দিয়ে জোড়া থাকে এবং সময় এলে এই দুই সরু করিডরকে ভেঙে উত্তর পূর্ব ভারতকে সহজেই আলাদা করে ফেলা যায় এবং উত্তর পূর্ব ভারতের ল্যান্ডলক অবস্থাটাকে দূর করবার জন্য চট্টগ্রাম ভূখণ্ড এবং চট্টগ্রাম বন্দরকে ফিউচার স্ট্র্যাটেজিক প্ল্যানের অংশ হিসাবে রাখা হয়। বিষয়টা জটিল হয়ে গেল হয়তো আপনাদের কাছে। চলুন আরেকবার পয়েন্ট পয়েন্ট করে একটু খুলে বলি। দেখুন, প্রথমত ভারত ভাগের সময় পাকিস্তানের দাবি ছিল মালদা মুর্শিদাবাদ, কিন্তু স্যার সিল র্যাডক্লিফ মালদা মুর্শিদাবাদের মতো মুসলিম পপুলেটেড অংশ ভারতকে দিয়ে তার বদলে রংপুরকে পাকিস্তানের সঙ্গে যুক্ত করে দেয়, যাতে করে এই সরু শিলিগুড়ি করিডরটা তৈরি হয়ে যায়। আর এই শিলিগুড়ি করিডরটা আরও সরু করার জন্য পরবর্তীকালে ম্যাপে এই যে অংশটা দেখতে পাচ্ছেন, এই অংশটাকেও পাকিস্তানে অন্তর্ভুক্ত করে দেওয়া হয়। এর ফলে শিলিগুড়ি করিডর কিন্তু আরও খানিকটা সরু হয়ে পড়ে। এবং দ্বিতীয়ত, হিন্দু অধ্যুষিত অঞ্চল হিসাবে চট্টগ্রামকে ভারতভুক্ত করার কথা বলা হয়েছিল। প্রাথমিকভাবে নেহেরু চট্টগ্রাম সম্পর্কে উদাসীন হলেও সর্দার বল্লভভাই প্যাটেল যখন শিলিগুড়ি করিডর এবং তার জন্য উত্তর পূর্ব ভারতের সুরক্ষার জন্য চট্টগ্রামের ভৌগোলিক অবস্থানকে নেহেরুর কাছে স্পষ্টভাবে ব্যাখ্যা করলেন, তখন নেহেরু মাউন্টব্যাটেনকে চিঠি লিখে চট্টগ্রামের বিষয়ে জানতে চাইলে মাউন্টব্যাটেন সেই সময় নেহেরুকে চিঠি লিখে এই বিষয়ে আশ্বস্ত করেন। সেই চিঠির বাংলা ভাষায় তর্জমা করে আমি কয়েকটা লাইন আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। লেখা ছিল, প্রিয় মিস্টার নেহেরু, আপনার সঙ্গে আমি একমত যে ভারত স্বাধীনতা আইন 1947 অনুযায়ী চট্টগ্রামকে ভারতের অন্তর্ভুক্ত করা হয়েছে, কারণ চট্টগ্রাম একটা অমুসলিম অধ্যুষিত এলাকা। অথচ পরবর্তীকালে বাউন্ডারি কমিশন গঠনের পরে স্যার সিল র্যাডক্লিফ যে মানচিত্র জমা দেন, সেখানে পার্বত্য চট্টগ্রামকে পাকিস্তানের অংশ হিসাবে কিন্তু দেখানো হয়। অর্থাৎ বাউন্ডারি কমিশনের চেয়ারম্যান হিসাবে স্যার সিল র্যাডক্লিফ চট্টগ্রামকে পাকিস্তানের অংশ রেখে ভবিষ্যতে নর্থ ইস্টের খ্রিস্টান দেশের জন্য একটা সমুদ্র উপকূলের ব্যবস্থা কিন্তু তখনই করে রেখেছিলেন। এবং তৃতীয়ত, এই চট্টগ্রাম উপকূলীয় অংশটা যাতে করে কোনো রকমভাবেই পাকিস্তানের মূল ভূখণ্ডের সঙ্গে ভৌগোলিকভাবে সংযুক্ত হয়ে যেতে না পারে, তার জন্য ত্রিপুরা রাজ্যের এই অংশটাকে বাড়িয়ে নিয়ে একটা সরু করিডর, যেটাকে ফেনী করিডর নামে পরিচিত, সেই করিডরটাকে তৈরি করেছিলেন স্যার সিল র্যাডক্লিফ। আর এই ষড়যন্ত্রের ফলে ভারতের উত্তর পূর্ব সীমান্তে ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে এই মুহূর্তে এই সরু শিলিগুড়ি করিডর দিয়ে যুক্ত, আর আরেকটা সরু করিডর এই ফেনী করিডর দিয়ে বাংলাদেশের মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত, যাতে প্রয়োজনের সময় অনায়াসে এই দুই সরু করিডর ভেঙে উত্তর পূর্বের এই ভূখণ্ডটাকে একেবারে আলাদা করে ফেলা যায়। এরপর আমরা জানি যে যথারীতি 1947 সালে আমাদের দেশটা স্বাধীন হলো। পাকিস্তান স্বাভাবিকভাবেই আমেরিকা এবং ব্রিটেনের কৃতদাসে পরিণত হলো এবং পাকিস্তান কখনো খাবারের জন্য, কখনো অস্ত্রের জন্য, আবার কখনো ধর্মীয় সুশ্রুতির জন্য আমেরিকা এবং ব্রিটেনের কথায় উঠতে বসতে শুরু করলো। আর সেই সুযোগে আমেরিকা এবং ব্রিটেন কৃতদাস পাকিস্তানকে দিয়ে পূর্ব পাকিস্তানের সীমান্তবর্তী ভারতের উত্তর পূর্বের রাজ্যগুলোতে অশান্তি লাগানোর জন্য একে একে অনেকগুলো সন্ত্রাসবাদী বা জঙ্গি গোষ্ঠী তৈরি করলো, যেমন কুকি ন্যাশনাল ফ্রন্ট, কুকি চীন ন্যাশনাল আর্মি, জোরাম পিপলস মুভমেন্ট, এই রকম জঙ্গি সংগঠন। আর এই জঙ্গি সংগঠনগুলো আমেরিকা, ব্রিটেন এবং পাকিস্তানের প্রত্যক্ষ মদতে উত্তর পূর্বে এত অশান্তি শুরু করলো যে 1970 সাল নাগাদ ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের তৎকালীন চিফ RN কাউ ইন্দিরা গান্ধীকে অ্যাডভাইস করলেন যে উত্তর পূর্ব ভারতের অস্থিরতাকে পার্মানেন্টলি বন্ধ করার জন্য বাংলাদেশকে স্বাধীন করে দেওয়া ছাড়া উপায় নেই। মানে পূর্ব পাকিস্তানকে স্বাধীন করে নতুন দেশ
বাংলাদেশ গঠন ছাড়া আর কোনো উপায় নেই। আর এই সময় থেকে কিন্তু ইন্দিরা গান্ধীর নির্দেশে রয়ের এজেন্টরা পূর্ব পাকিস্তানে একটু একটু করে ঘুঁটি সাজাতে শুরু করে। ইন্দিরা গান্ধীর নির্দেশ মতো পাকিস্তানের সেই সময়কার সাধারণ নির্বাচন হওয়ার আগেই রয়ের এজেন্টরা পাকিস্তানের নির্বাচন সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করে ফেলেছিল। যেমন পাকিস্তানের জেনারেল ইলেকশনে কার জেতার সম্ভাবনা বেশি, যদি সামরিক পদক্ষেপ নেওয়া হয় তাহলে পূর্ব পাকিস্তানের কোন কোন নেতা গ্রেপ্তার হবেন, কাদের কাদের উপরে আক্রমণ আসবে, কিন্তু এর সব বিষয়ে ডিটেল অ্যানালিসিস করে ফেলেছিল। আর এরপরে ইতিহাস আমরা সবাই জানি, ভারতের রয়ের এজেন্টরা মুজিবুর রহমানকে তোলেন, মুক্তিযুদ্ধ হয়, পাকিস্তানকে ভেঙে দুটুকরো করা হয়, স্বাধীন বাংলাদেশ গঠিত হয়। এগুলো আপনারা সবাই জানেন, তাই এই ব্যাপারগুলো আর বলছি না। তবে স্বাধীন বাংলাদেশে ভারতের উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোর সুরক্ষিত করতে ডিসেম্বর 1971 থেকে মার্চ 1972 এই 3 মাস কিন্তু ভারতীয় সেনা বাংলাদেশে অবস্থান করেছিল। তবে এখানে একটা বিতর্কিত কথা রয়েছে যে তারপরেও নাকি অনেকদিন পর্যন্ত ভারতের উত্তর পূর্ব সীমান্ত জুড়ে বাংলাদেশের অভ্যন্তরে ভারতের সেনা অবস্থান করেছিল কেবল এবং কেবলমাত্র উত্তর পূর্ব ভারতের সুরক্ষার প্রশ্নে। তবে এই পরের কথাটা ভারত এবং বাংলাদেশ কখনোই কিন্তু প্রকাশ্যে স্বীকার করে না। এখন উত্তর পূর্ব ভারতে ব্রিটিশ এবং আমেরিকার এই যে দীর্ঘদিনের ষড়যন্ত্র, সেটা এভাবে চোখের সামনে যখন ব্যর্থ হয়ে গেল, তখন আমেরিকা এবং ব্রিটিশরা কিন্তু চুপ করে বসে থাকতে পারেনি। 1971 পরবর্তী সময়ে আমেরিকার গোয়েন্দা সংস্থা CIA এবং পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ISI বাংলাদেশের জামাতে ইসলাম, আনসারুল বাংলা এই সংগঠনগুলোকে ফান্ডিং করতে শুরু করে, যাতে করে পরবর্তীকালে বাংলাদেশকে একটা প্রো পাকিস্তান দেশে রূপান্তরিত করা যায়। অবশ্য এরপর থেকে গ্লোবাল পলিটিক্স খুব দ্রুত গতিতে পাল্টাতে শুরু করে। আমরা জানি 1991 সালের 26শে ডিসেম্বর আমেরিকা এবং রাশিয়ার মধ্যে দীর্ঘ কোল্ড ওয়ার বা ঠান্ডা যুদ্ধে শেষ হয়। সোভিয়েত ইউনিয়ন USSR ভেঙে গিয়ে 15টা স্বাধীন রাষ্ট্রে বিভক্ত হয়ে পড়ে। আর সোভিয়েত ইউনিয়নের এই পতন আমেরিকাকে অতিরিক্ত আত্মবিশ্বাসী করে তোলে এবং খানিকটা গা ছাড়া দিতে শুরু করে আমেরিকা। কিন্তু এই সময়ে চীন তার অর্থনীতিকে স্লো বাট স্টেডি ভাবে কিন্তু শক্তিশালী করতে শুরু করে। আর তার ফলে 2010 সালের মধ্যে এমন পরিস্থিতি দাঁড়ায় যে আমেরিকা বুঝতে পারে চীন তাদের জন্য সবচেয়ে বড় অর্থনৈতিক প্রতিযোগী হয়ে উঠছে। 1910 থেকে 1915 মাত্র এই 5 বছরের মধ্যে আমেরিকা বুঝতে পারে যে চীন শুধুমাত্র তাদের অর্থনৈতিক প্রতিযোগী নয়, চীন কিন্তু ধীরে ধীরে একটা গ্লোবাল পাওয়ার হিসেবে উঠে আসছে। আর তখন থেকেই শুরু হয় কোল্ড ওয়ার বা ঠান্ডা যুদ্ধ 2, কোল্ড ওয়ার 2 অর্থাৎ ঠান্ডা যুদ্ধ 2 বিটুইন আমেরিকা এবং চায়না। চীনের উত্থানকে রোধ করতে আমেরিকা সেই 2010 সালের পর থেকেই বিভিন্ন কৌশল গ্রহণ করতে শুরু করে। 2010-এ আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন ওবামা। চীনকে রুখতে তিনি একটা উদ্যোগ শুরু করেছিলেন যার নাম এশিয়ান রিব্যালেন্সিং ইনিশিয়েটিভ। এশিয়ান রিব্যালেন্সিং ইনিশিয়েটিভ, যেটা পিভট টু এশিয়া নামেও কিন্তু পরিচিত ছিল, অনেকে আপনারা জানেন। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা চেয়েছিলেন যে চীনের প্রতিবেশী দেশগুলোর মধ্যে মিডিয়া ন্যারেটিভ তৈরি করতে এবং প্রয়োজনে অস্থিরতা তৈরি করতে, যাতে তারা বুঝতে পারে যে চীন তাদের জন্য একটা হুমকি, এবং যখন এই দেশগুলো চীনকে হুমকি মনে করবে তখনই তারা আমেরিকার শরণে আসবে। চীনের হুমকি কমানোর জন্য এই দেশগুলোই আমেরিকা থেকে অস্ত্র আমদানি করবে, ফলে আমেরিকার প্রতিরক্ষা শিল্পের উৎপাদন কিন্তু বৃদ্ধি পাবে, আবার চীনকেও কিন্তু একই রকম ভাবে চাপে রাখা যাবে। এশিয়ান রিব্যালেন্সিং ইনিশিয়েটিভের আওতায় আমেরিকা এইভাবে ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া, ভিয়েতনাম, বাংলাদেশ এবং শ্রীলঙ্কাকে কিন্তু একটু একটু করে কাছে টেনেও ছিল। এবং 2010 থেকে 2015 পর্যন্ত আমেরিকা চীনের বিপদের কথা বলে চুটিয়ে অস্ত্র বিক্রি করে যাচ্ছিল। তবে এশিয়ান রিব্যালেন্সিং ইনিশিয়েটিভের মাধ্যমে আমেরিকা কিন্তু তখনও চীনের বিরুদ্ধে কোনো শক্তিশালী জোট সেই রকম ভাবে গঠন করতে পারেনি। আর তাই 2015 সালের মধ্যে আমেরিকা বুঝতে পারে যে চীনকে কাউন্টার করার জন্য কেবল ব্যবসায়িক দৃষ্টিভঙ্গি যথেষ্ট নয়, বরং শক্তিশালী সহযোগী দেশেরও প্রয়োজন আছে, যেমন সহযোগী তাদের ইউরোপে রয়েছে। এই জন্যই 2017 সালে যখন ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট হন, তিনি নতুন একটা উদ্যোগ গ্রহণ করেন যার নাম কোয়াড্রিল্যাটারাল সিকিউরিটি ডায়ালগ, যেটাকে আমরা QUAD বা কোয়াড নামেও জানি। আর ভারত কিন্তু এখনো সেই কোয়াডের সদস্য বা কোয়াডের অংশ। আর এজন্যই 1971-এর পর থেকে 2020 সাল পর্যন্ত ভারতের উত্তর পূর্ব খুব একটা সমস্যা তৈরি করেনি, বরং চীন ডিস্টার্ব করার চেষ্টা করেছে ভারতের নকশাল আন্দোলন বা অন্য কোনো আন্দোলনের মাধ্যমে। সেটা অন্য ইস্যু, সেটা অন্য দিন বলা যাবে। তবে 2020 সালে যখন আমেরিকার নির্বাচন হয় এবং বাইডেন প্রেসিডেন্ট হন, তখন কিন্তু ঘটনার নতুন মোড় আসে। কারণ প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার আগেই নরেন্দ্র মোদী বাইডেনের
চক্ষুশূলে পরিণত হয়, কারণ নরেন্দ্র মোদী ট্রাম্পের হয়ে প্রচার করেন, যেটা ভারতের পররাষ্ট্রনীতির ক্ষেত্রে একটা ঐতিহাসিক ভুল হিসাবে আজও কিন্তু চিহ্নিত হয়ে রয়েছে। আর তাই খুব স্বাভাবিকভাবেই বাইডেন ক্ষমতায় আসার পরেই বাইডেন প্রশাসনের অধীনে ভারতের আন্তর্জাতিক খ্যাতি নষ্ট করার জন্য একটা বিশ্বব্যাপী ক্যাম্পেইন শুরু করেছিল বাইডেন প্রশাসন। সেটা গুরবৎ সিং পান্নু, খালিস্তান ইস্যু থেকে শুরু করে ভারতের কৃষক আন্দোলনে আন্তর্জাতিক ন্যারেটিভ তৈরি, জর্জ সোরোজ এবং তার ফান্ডিংকে কাজে লাগিয়ে ভোটের আগে মোদি বিরোধী প্রপাগান্ডা চালানো, বা মণিপুরের যে উস্কানি সেখানে ফান্ডিং করা, বা বাংলাদেশে ভারতপন্থী হাসিনাকে ক্ষমতাচ্যুত করা থেকে রিসেন্টলি মিজোরামের এক্স সিএম আমেরিকায় গিয়ে নতুন খ্রিস্টান দেশ যোগামের প্রপাগান্ডা চালানো পর্যন্ত একের পর এক কনস্পিরেসি কিন্তু বাইডেন সরকার করেই যাচ্ছে। এর প্রত্যেকটা বিষয় আপনারা জানেন, তাই এই বিষয়গুলোর ডিটেলসে আলোচনা করলাম না। এবং এটাও আপনারা জানেন যে 2023 সালের মাঝামাঝি সময়ে আমেরিকার বাইডেন সরকার বাংলাদেশের সাথে যোগাযোগ করেছিল, যাতে বাংলাদেশ চীন এবং ভারতের সঙ্গে সম্পর্কটাকে কমিয়ে আমেরিকার ঘনিষ্ঠ হয় এবং বাংলাদেশ সেন্ট মার্টিনকে আমেরিকার সেনা বেস বানাতে দেয়। কিন্তু শেখ হাসিনা বাইডেনের এই প্রস্তাবকে নাকচ করে দিয়েছিলেন, যার প্রতিশোধ হিসাবে আমেরিকা বাংলাদেশের ক্ষমতার পরিবর্তন ঘটিয়ে দেয়, আমরা সবাই জানি। এবং শেখ হাসিনার পতনের পরে সিআইএর একজন ট্রেন্ড এজেন্ট যার নাম মোহাম্মদ ইউনুস, তাকে নিয়ে আসা হয় বাংলাদেশের মাথায় বসানোর জন্য। যখন রেজিম চেঞ্জের প্রক্রিয়া চলছিল, তখন শেখ হাসিনা কিন্তু প্রেস কনফারেন্সে বলেছিলেন যে বাংলাদেশ, ভারত এবং মিয়ানমারের কিছু অংশ নিয়ে নতুন খ্রিস্টান দেশ গড়ার চেষ্টা করে যাচ্ছে আমেরিকা। আর রিসেন্টলি মিজোরামের এক্স সিএম আমেরিকায় গিয়ে কিন্তু সেই উত্তর পূর্ব ভারতে একই খ্রিস্টান দেশ যোগাম গঠনের ইঙ্গিত পর্যন্ত দিয়েছেন। আশা করি বুঝতে পেরেছেন যে তাদের লক্ষ্য হলো ভারতের উত্তর পূর্বে যোগাম নামে একটা নতুন খ্রিস্টান দেশ গঠন করা, যে দেশটা দক্ষিণ পূর্ব এশিয়ায় আমেরিকার মিত্র দেশ হিসেবে কাজ করবে। এখন প্রশ্ন আসবে যে যোগাম নামক নতুন খ্রিস্টান দেশ কেন? দেখুন, এর কারণ খুব সোজা। আসলে আমেরিকা এই 2024-25 সালে এসে খুবই হতাশ এই কারণে, কারণ দক্ষিণ এশিয়ায় বর্তমানে আমেরিকার একটাও মিত্র দেশ নেই। এমন একটাও দেশ নেই যে দেশটা খোলাখুলি বলতে পারে যে চীনকে প্রতিরোধ করতে আমরা আমেরিকার পাশে আছি। একটা উদাহরণ দিয়ে বলি, আর একটু ব্যাপারটা বুঝতে পারবেন। দেখুন, প্রথমে বাংলাদেশের কথা ধরি। আমরা জানি যে বাংলাদেশকে আমেরিকা একটা পরীক্ষাগার হিসেবে ব্যবহার করেছিল, যাতে করে বাংলাদেশ একটা প্রো আমেরিকা দেশে পরিণত হয়। কিন্তু আপনারা জানেন যে মোহাম্মদ ইউনুসের এখনো এত ক্ষমতা হয়নি যে তিনি বলবেন যে আমরা চীনের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করে আমেরিকার পাশে আছি। এটা তো বলার ক্ষমতা এখনো হয়নি। তাহলে সেই প্রজেক্টটা বাংলাদেশে তো ব্যর্থই হয়েছে। আবার যদি আপনি পাকিস্তানের কথা ধরেন, আমরা জানি পাকিস্তান এই মুহূর্তে চীনের কোলের ওপরে বসে আছে। চীনের কাছে পাকিস্তানের এত পরিমাণে ঋণ যে চাইলেও পাকিস্তানের কিন্তু কিছু করার নেই, চাইলেও পাকিস্তান প্রো আমেরিকা হতে পারবে না। আপনি যদি আবার শ্রীলঙ্কার কথা ধরেন, শ্রীলঙ্কা ভারত এবং চীন এই দুই দেশের সঙ্গেই কিন্তু ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখে চলে। শ্রীলঙ্কার মাথার ওপরেও ভারত এবং চীনের এতটাই ঋণের বোঝা রয়েছে, এই ঋণ পরিশোধ করতে করতেই তারা শেষ হয়ে যাবে। আমেরিকার বন্ধু হওয়ার মতো সময় তাদের নেই। আবার যদি ভুটানের কথা ধরেন, ভুটান সবসময় ভারতের পক্ষে ছিল, ভারতের পক্ষে আছে এবং ভবিষ্যতে ভারতের পক্ষেই থাকবে। আবার মিয়ানমারের কথা যদি ধরেন, মিয়ানমারে এখন চীন ঘনিষ্ঠ সামরিক সরকার চলছে। আবার নেপালের কথা ধরলে, নেপালে বারবার সরকার পরিবর্তন হলেও কখনো ভারতপন্থী সরকার আসে, কখনো চীনপন্থী সরকার আসে, আমেরিকাপন্থী সরকারের কিন্তু কোনো প্রেজেন্স অন্তত নেপালে এখনো হয়নি। সুতরাং বিষয়টা আপনারা ভালো করেই বুঝতে পারলেন যে আমেরিকা কেন এতটা হতাশ। কারণ দক্ষিণ পূর্ব এশিয়ায় কেউই চীনের বিরুদ্ধে কাজ করতে চাচ্ছে না, মানে আমেরিকার মিত্র হতে চাইছে না। তাই যেন তেন প্রকারণে দক্ষিণ পূর্ব এশিয়ায় আমেরিকার একটা মিত্র দেশ চাই। আর এজন্যই ভারতের উত্তর পূর্বে যোগাম নামে একটা নতুন দেশ চাইছে আমেরিকা। আশা করি এই দীর্ঘ ব্যাপারটা আপনারা ঠিকঠাক করে বুঝতে পারলেন। আর এজন্যই কিন্তু তারা মণিপুরে বিলিয়ন ডলারের ফান্ডিং করে যাচ্ছে, অশান্তি পাকিয়ে যাচ্ছে। এখন অনেকেই দীর্ঘদিন ধরে প্রশ্ন করছেন যে কেন ভারত সরকার মণিপুরে সেনা পাঠাচ্ছে না। সেনা পাঠালে তো 1 মিনিটেই সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। দেখুন, আজ যদি ভারত মণিপুরে সেনা পাঠিয়ে বল প্রয়োগ করে, তাহলে আমেরিকা তার আন্তর্জাতিক মিডিয়া আর তার প্রোপাগান্ডা টিম নিয়ে রেডি হয়ে বসেই আছে। যখনই ভারত বল প্রয়োগ করবে, তখনই কিন্তু আন্তর্জাতিক ক্ষেত্রে মিডিয়া ন্যারেটিভ তৈরি করবে। আর এই ন্যারেটিভ কে চালাবে? ন্যারেটিভ চালানোর জন্য সিআইএ ওয়ার্ল্ড কুকি ইন্টেলেকচুয়াল কাউন্সিল নামক
একটা সংস্থা পর্যন্ত গঠন করে রেখেছে। এরা উত্তর পূর্ব ভারত জুড়ে এই ন্যারেটিভটাকে চালাবে যে দেখুন আমাদের উপরে অত্যাচার হচ্ছে, এখন যদি আমরা একটা পৃথক দেশ দাবি করি এর মধ্যে ভুলের কি আছে, ইত্যাদি ইত্যাদি। আর এই কারণেই ভারত সরকার গত 1.5 বছরে মণিপুরে কিন্তু কোনো রকমভাবেই বল প্রয়োগ না করে আলোচনার মাধ্যমে সিচুয়েশনটাকে কন্ট্রোলে আনার চেষ্টা করছে। যদিও এখন রিসেন্টলি ট্রাম্প আমেরিকার ক্ষমতায় এসেছে, তাই আশা করাই যায় যে ট্রাম্পের আমলে উত্তর পূর্ব ভারতে হয়তো আমেরিকা আর নতুন করে নাক গলাবে না। তবু একজন ভারতীয় শিক্ষক হিসেবে আমি মনে করি যে উত্তর পূর্বে যে দীর্ঘমেয়াদী ষড়যন্ত্র চলে আসছে সেটাকে রুখতে আমাদেরকে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করেই কিন্তু এগোতে হবে। কিন্তু কিভাবে এগোবো, চলুন সেই সমাধানের বিষয়টাও পয়েন্ট পয়েন্ট করে বুঝি। দেখুন, প্রথমত এই অঞ্চলে ভারতের গোয়েন্দা নেটওয়ার্ককে আরো বেশি উন্নত এবং আরো বেশি সক্রিয় করতে হবে, এবং এই গোয়েন্দা নেটওয়ার্কের মাধ্যমে এই অঞ্চলে বিদ্রোহী গ্রুপগুলোকে নিয়ন্ত্রণে রাখতে হবে। মনে রাখতে হবে এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। এখনকার পরিস্থিতি শান্ত হোক বা অশান্ত, গোয়েন্দা অ্যাক্টিভিটি কিন্তু নিরবিচ্ছিন্নভাবে দীর্ঘ সময় ধরে অ্যাক্টিভ রাখতে হবে। আর দ্বিতীয়ত হচ্ছে গত 2 দশকে ভারত সরকার এই সমস্যার মোকাবেলায় বেশ কিছু সক্রিয় পদক্ষেপ নিয়েছে, যার ফলে কিন্তু এই অঞ্চলে অনেক ইতিবাচক উন্নতি হয়েছে। উদাহরণস্বরূপ একসময় এই অঞ্চলে 120টি বিদ্রোহী গ্রুপ সক্রিয় ছিল, কিন্তু সম্প্রতি বছরগুলোতে সরকারের সামরিক অভিযান এবং আলোচনার মাধ্যমে এই সংখ্যাটা কিন্তু 40-এর নিচে নামানো গেছে। মানে একই সঙ্গে আলোচনা এবং সামরিক অভিযানকে জারি করে কিন্তু ইতিবাচক ফল পাওয়া গেছে এই অঞ্চলে। তৃতীয়ত, যে কোনো মূল্যে ভারতের 7 সিস্টারের রাজ্যগুলোতে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকে বন্ধ করতে হবে। আর এজন্য বর্ডারে কাঁটাতারের ফেন্সিং হোক বা স্মার্ট ক্যামেরা, যেটা দরকার সেটা বসাতে হবে, এবং দরকার হলে বিএসএফকে শুট অ্যাট সাইট অর্ডার দিয়ে রাখতে হবে, যাতে নতুন করে অবৈধ বাংলাদেশি জিহাদি অনুপ্রবেশ এই অঞ্চলে করতে না পারে। এবং অলরেডি যে সমস্ত অবৈধ বাংলাদেশি জিহাদি অনুপ্রবেশকারীরা ভারতে ঢুকে আছে তাদেরকে বার করার জন্য এনআরসি এবং সিএ কে কঠোরভাবে লাগু করতে হবে। মনে রাখতে হবে ভারতের আসাম এবং মিজোরাম রাজ্য দুটো অলরেডি কিন্তু অবৈধ বাংলাদেশি জিহাদি অনুপ্রবেশকারীদের দখলে চলে গেছে। এদেরকে হটিয়ে 7 সিস্টারকে জিহাদি এবং জঙ্গি মুক্ত করতে হবে। আর এজন্য এনআরসি এবং সিএ কে কঠোরভাবে লাগু করতে হবে। আর চতুর্থত, এখানে বলে রাখা দরকার যে সব রাজ্যে কিন্তু ইনসার্জেন্সি বা অশান্তি নেই। যেমন মণিপুরে বিদ্রোহী গ্রুপের সংখ্যা সবচেয়ে বেশি, অন্যদিকে সিকিম বা মিজোরামে কিন্তু সেই রকম ভাবে কোনো ইনসার্জেন্সি নেই। গত 2 দশকে ভারত সরকার সিকিম এবং মিজোরামে যে মডেলকে নিয়ে এগিয়েছে, সেই মডেলটা যদি আমরা অন্য যেখানে ইনসার্জেন্সি আছে সেখানে অ্যাপ্লাই করি তাহলে কিন্তু ভালো ফল পাওয়া যাবে। উদাহরণস্বরূপ ভারতের গৃহ মন্ত্রকের একটা সাম্প্রতিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী 2014 সালের পরে এই অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি অনেকটাই উন্নত হয়েছে। 2014 সালের তুলনায় 2020 সালে বিদ্রোহের ঘটনার সংখ্যা কমেছে, নিরাপত্তা বাহিনীর ক্ষতির সংখ্যা কমেছে, এবং নাগরিকদের মৃত্যুর সংখ্যাও কিন্তু 100-র নিচে নেমে এসেছে বছরে। আর পঞ্চমত, একথা তো অস্বীকার করা যায় না যে ভারতের উত্তর পূর্বের মানুষের যোগাযোগ ভারতের মূল ভূখণ্ডের মানুষের সঙ্গে খুবই কম। আমি এখানে যোগাযোগ বলতে যাওয়া আসা, মেলামেশা, সাংস্কৃতিক আদান প্রদান, অর্থনৈতিক লেনদেন বা ব্যবসা বাণিজ্য সমস্ত কিছুর কথাই কিন্তু বলছি। গত 2 দশকে বিশেষ করে নরেন্দ্র মোদীর লুক ইস্ট পলিসি অনুযায়ী ভারতের উত্তর পূর্বের সঙ্গে ইন্টারনেট নেটওয়ার্ক, রোড এবং রেল নেটওয়ার্ক তৈরি কিন্তু খুব দ্রুততার সঙ্গে হচ্ছে, যার ফলে এই অঞ্চলে যে ইনসার্জেন্সি তার পরিমাণ কিন্তু অনেকটাই কমে এসেছে। এছাড়া এই অঞ্চলে সামাজিক এবং সাংস্কৃতিক স্তরে নামকরা মানুষদেরকে ভারতের মেন স্ট্রিমে কিন্তু আমাদেরকেই দায়িত্ব নিয়ে প্রমোট করতে হবে। যেমন উত্তর পূর্বে কোনো খুব ভালো খেলোয়াড় তৈরি হয়, আমাদেরকে সেই খেলোয়াড়দের সাফল্যকে গোটা ভারত জুড়ে বেশি বেশি করে উদযাপন করতে হবে। উত্তর পূর্ব ভারতে ভালো শিল্পীদেরকে ভারতের মেন স্ট্রিম মিডিয়ায় বেশি বেশি করে প্রমোট করতে হবে, যাতে করে ভারতের মূল ভূখণ্ডের মানুষের সঙ্গে তারা একাত্ম বোধ করে। সিচুয়েশনটা এমন তৈরি করতে হবে যেন তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে মিশে যেতে পারে। আর ষষ্ঠত, এই ভিডিওর শুরুতেই আমি বলেছি যে ভারতের উত্তর পূর্বাঞ্চলে প্রায় 293টি এথনিক গ্রুপ বা জনজাতীয় সম্প্রদায় রয়েছে। এদের সংস্কৃতি, খাওয়া দাওয়া, আচার আচরণ যেমন ভিন্ন, তেমনি এরা আবার কেউ খ্রিস্টান, হিন্দু, মুসলমান সম্প্রদায় বিভক্ত। এই এথনিক ডিফারেন্সই কিন্তু সমস্ত সমস্যার মূল হয়ে উঠে আসছে। আর এই সমস্যাটাকে গোড়া থেকে উৎপাটন করতে বর্তমান ভারতের উত্তর পূর্বে ব্যাপকভাবে
কৃষ্ণ নাম প্রচার শুরু হয়েছে। ব্যক্তিগতভাবে আমি খুব স্পষ্টভাবে বলছি, ওপরের 4-5টা সমাধানের থেকে এই সমস্যা সমাধানের পদ্ধতিটা কিন্তু অনেক বেশি সুদূর প্রসারী এবং অনেক বেশি ফলপ্রসূ হবে যদি গোটা উত্তর পূর্ব ভারতকে ভগবান শ্রীকৃষ্ণ, হরিনাম এবং গীতা দিয়ে সাংস্কৃতিকভাবে একাত্ম করা যায়। এই বিষয়ে ভারত সরকারের পক্ষে এগিয়ে আসা মুশকিল। আমাদেরকেই উত্তর পূর্ব ভারতে কাজ করা হিন্দু সংগঠনগুলোকে বেশি বেশি করে ডোনেট করতে হবে। একথা অস্বীকার করার উপায় নেই যে কেবলমাত্র সনাতন ধর্মের প্রচার এবং প্রসারই কিন্তু ভারতকে এক সুতোয় বাঁধতে পারে। আর সপ্তমত, উত্তর পূর্ব ভারতের 7 রাজ্যের মানুষদের সামাজিক, আর্থিক এবং স্বাস্থ্য সুরক্ষার দিকে বেশি বেশি করে নজর দিতে হবে ভারত সরকারকে। সামাজিক সুরক্ষার জন্য অনেকগুলো প্রকল্প সেখানে রয়েছে, দরকারে আরও অনেকগুলো প্রকল্প সেখানে নিয়ে আসতে হবে। আর্থিক সুরক্ষার জন্য ভারত সরকার উত্তর পূর্ব ভারতে একাধিক ওষুধ শিল্পকে প্রমোট করছে, এরকম আরও কিছু শিল্পকে সেখানে প্রমোট করা দরকার। অবশ্যই ভারতের 7 সিস্টারে স্বাস্থ্য পরিষেবাটাও কিন্তু খুব একটা ভালো নয়। দুর্গম রাস্তা, অনেক কম স্বাস্থ্যকেন্দ্র বা হসপিটালের সংখ্যা অনেকটা কম হওয়ার জন্য সত্যিই কিন্তু উত্তর পূর্বের নাগরিকরা সমস্যার মধ্যে থাকে। আর তার জন্য সরকারিভাবে সেখানে আরও বেশি সংখ্যক স্বাস্থ্যকেন্দ্র এবং হসপিটাল তৈরি করতে হবে এবং উপজাতীয় মানুষদেরকে বিনামূল্যে স্বাস্থ্য বীমা সুযোগটা তৈরি করে দিতে হবে বলে আমি মনে করি। পরিশেষে বলি যে যখন আমরা আমাদের স্বাধীনতার 76 বছর উদযাপন করছি, তখন মনে রাখা দরকার যে ভারত স্বাধীনতা থেকে আজ পর্যন্ত অনেক রকমের চ্যালেঞ্জ মোকাবেলা করে সম্পূর্ণ ভারতকে এক সুতোয় বেঁধে রাখতে সমর্থ হয়েছে। একজন ভারতীয় শিক্ষক হিসেবে আমি আশাবাদী যে উত্তর পূর্ব ভারতে সমস্ত রকমের ষড়যন্ত্রকে আমরা কাটিয়ে উঠতে পারবো এবং আগামীতে আমরা সবাই একসাথে হাতে হাত রেখে একটা সমৃদ্ধ ভারতকে গড়ে তুলতে পারবো। তো এই হলো পুরো স্টোরি। আশা করি জলবৎ তরলং হলো, একটা লম্বা ইতিহাস ষড়যন্ত্রের গল্প আপনারা বললাম। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, কমেন্ট বক্সে আপনার মূল্যবান কমেন্ট জানাতে ভুলবেন না, আর নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। যারা এই ভিডিওটাকে লাইক করলেন তাদের আরেকবার ধন্যবাদ। ভালো থাকুন, নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে। সর্বদা ভালো থাকুন, সর্বদা ভারতের পক্ষে থাকুন। জয় হিন্দ, জয় ভারত।